সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্প নিয়ে। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু জানা প্রয়োজন আমাদের। যার কবিতা কিংবা উপন্যাস কিংবা গল্প আমরা পড়ব, প্রথমেই আমাদের উচিত যে ওই লেখক, কবি কিংবা সাহিত্যিক সম্পর্কে কিছু জানা। তাহলে চলো আমরা জেনে আসি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। ছন্দে ও গল্পে লেখক পরিচিতিটা আমরা দেখব। প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল আমরা বাংলা এবং ইংরেজি দুটোতেই জানা উচিত আমাদের। বাঙালি হিসেবে তো বাংলা সালটা অবশ্যই জানা উচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 25শে বৈশাখ 1268, এটা বাংলা সাল। ইংরেজি 7ই মে 1861। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু 22শে শ্রাবণ 1348, বাংলা সাল। 7ই আগস্ট 1941, ইংরেজি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান এবং মৃত্যুস্থান একই জায়গায়, অর্থাৎ কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে বিশিষ্ট কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিক্ষাবিদ, গীতিকার এবং সুরকারও বলা যায়। অর্থাৎ বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যে শাখাতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিচরণ নেই। অর্থাৎ আমরা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর একজন সব্যসাচী মানুষ, যিনি সাহিত্যের সর্ব জায়গায় ওনার বিচরণ রয়েছে। আমাদের এই বইয়ে অর্থাৎ নবম দশম শ্রেণীর এই শুভা গল্পের যে লেখক পরিচিতি, ওই লেখক পরিচিতির নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু গল্প, উপন্যাস, কবিতার বইয়ের নামগুলো দেওয়া আছে। তো এতগুলো বই কিংবা কবিতার নামগুলো আসলে আমাদের সচরাচর মনে থাকে না, বা মনে থাকাটা একটু কঠিন। তো আমরা চেষ্টা করব টেকনিকে কোনো একটা গল্প কিংবা কোনো একটা ছন্দের মাধ্যমে আমরা সেটাকে মনে রাখার জন্য। চলো দেখি আসলে ছন্দটা কি হতে পারে। আরেকটা বিষয়, এটা বলার আগে আমরা বলে নিচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরই তিনি এশিয়া মহাদেশের মধ্যে এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করে 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। ওনার এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটা কিন্তু বাংলায় ছিল, কিন্তু এটাকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন W.B. ইয়েটস। ওই W.B. ইয়েটসের ইংরেজি অনুবাদের জন্যই কিন্তু মূলত তিনি এই নোবেল পুরস্কারটা লাভ করেছিলেন। আসলে অনেকে মনে করেন যে বাংলা গীতাঞ্জলি কাব্যের জন্য, আসলে না, বাংলা গীতাঞ্জলি কাব্যটা তো পুরো বিশ্বের কাছে ওই রকমভাবে আমরা তুলে ধরতে পারিনি। যার কারণে এটার যে অনুবাদ গ্রন্থটা ছিল, সেই অনুবাদ গ্রন্থের কারণেই, অনুবাদ গ্রন্থটা বাংলার অর্থটাই ইংরেজিতে অনুবাদ করে, সেটার কারণেই কিন্তু তিনি নোবেল পুরস্কারটা পেয়েছিলেন। যিনি নোবেল পুরস্কারের এই গীতাঞ্জলি কাব্য গ্রন্থটাকে যিনি অনুবাদ করেছিলেন, তার নামটা আবার বলছি, W.B. ইয়েটস। W.B. ইয়েটস, ওইটার ইংরেজি অনুবাদ গ্রন্থটার নাম ছিল গীতাঞ্জলি সং অফারিংস। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস সংখ্যা 13টি। সেই উপন্যাস সংখ্যাগুলো আসলে আমরা যদি একটা একটা করে মনে রাখতে যাই তাহলে আমাদের জন্য কঠিন। তাহলে আমরা দেখি যে আসলে আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো দিয়ে আমরা যদি একটা গল্প বলি তাহলে কেমন হয়। আচ্ছা, আমি একটা গল্প বলছি ছোট, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। নবম দশম শ্রেণীর বন্ধুরা, তোমাদের সহজেই মনে থাকবে। গল্পটা ঠিক এরকম। গোড়া শেষের কবিতার 4 অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হলো। 2 বোন মালঞ্চ ও রাজর্ষিকে ঘরে বাইরে যোগাযোগ করে পেল না বলে বউ ঠাকুরানীর হাতে খুঁজতে গিয়ে নৌকা ডুবে সব মারা গেল। অর্থাৎ এখানে গোড়া শেষের কবিতা, 4 অধ্যায়, চতুরঙ্গ, চোখের বালি, মালঞ্চ, 2 বোন, রাজর্ষি, ঘরে বাইরে যোগাযোগ, বউ ঠাকুরানীর হাট, নৌকা ডুবি। এই হচ্ছে ওনার, আমরা একটা গল্প লিখেছি যে এইটার ভিতরে ওনার 12টা উপন্যাস আছে। আর একটা উপন্যাস তাহলে কোথায় গেল? আমরা বলেছি 13টি উপন্যাস। আরেকটি উপন্যাসের নাম হচ্ছে প্রজাপতির নির্বন্ধ। টোটাল এখানে ওনার 13টা উপন্যাসের কথা আমরা বলেছি। আশা করি এই গল্পটার মাধ্যমে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের আরও যে সাহিত্যকর্মগুলো রয়েছে, সেই সাহিত্যকর্মগুলোর মধ্যে ওনার কাব্যগ্রন্থ 52টি, নাটক 38টি, প্রবন্ধের সংখ্যা 36টি। তো আমরা এর পরবর্তী ধাপে যাব। এখন আমরা দেখব যে আসলে শুভা গল্পের মূল কাহিনীটা কি। আমি একদম মূল থিম যেই বিষয়টা, সেই বিষয়টা তুলে ধরব যে আসলে এই শুভা গল্পটার ভিতরে আসলে কি কি আছে বা আমরা কি কি পাবো। প্রথমেই বলে রাখা আবশ্যক, প্রত্যেকটা গল্প, কবিতা কিংবা প্রবন্ধের একটি উদ্দেশ্য থাকে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের এই শুভা গল্পের যেই মূল উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে যেই বিশেষ চাহিদা সম্পন্ন
মানুষ কিংবা শিশুগুলো রয়েছে তাদের প্রতি আমাদের যেন সহানুভূতি হয়, তাদেরকে যেন আমরা খুব স্বাভাবিক প্রক্রিয়ায় গ্রহণ করি। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি শুভা গল্পের মূল আলোচ্য বিষয় কিংবা শিক্ষণীয় বিষয় হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, অর্থাৎ যাদেরকে আমরা প্রতিবন্ধী বলি তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া। শুরু করছি শুভা গল্পের মূল আলোচনা। আমরা এই গল্পের মধ্যে 3টি বিষয় দেখতে পাবো। কয়টি? 3টি বিষয় বা 3 ধরনের সম্পর্ক আমরা দেখতে পাবো। আমরা দেখতে পাবো প্রকৃতির সাথে স্বাভাবিক মানুষের একটা সম্পর্ক, আবার আমরা দেখতে পাবো প্রকৃতির সাথে অস্বাভাবিক মানুষ অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের একটা সম্পর্ক। আবার আমরা দেখতে পাবো যে স্বাভাবিক মানুষের সাথে অস্বাভাবিক মানুষের একটা সম্পর্ক, অর্থাৎ স্বাভাবিক মানে সাধারণ মানুষের সাথে বিশেষ চাহিদা সম্পন্ন অর্থাৎ প্রতিবন্ধী মানুষের একটা সম্পর্ক আমরা দেখতে পাবো। আচ্ছা, এবার আমরা মূল গল্পে চলে আসি। এটা হচ্ছে আমাদের এই গল্পের মধ্যে 3 ধরনের সম্পর্ক আমরা দেখতে পাবো, যেটা হচ্ছে প্রকৃতির সাথে স্বাভাবিক মানুষ, প্রকৃতির সাথে অস্বাভাবিক মানুষ যাদেরকে আমরা প্রতিবন্ধী মানুষ বলি, আবার স্বাভাবিক মানুষের সাথে অস্বাভাবিক মানুষ। আমি এই পুরো গল্পটা বর্ণনা করার মাধ্যমে একে একে দেখাবো যে আসলে কিভাবে আমাদের এই গল্পের মধ্যে এই 3 শ্রেণীর মানে সম্পর্ক রয়েছে। শুভা গল্পটা শুরু করছি। আমাদের এই গল্পটার যেই স্থান, সেই স্থানটা হচ্ছে কলকাতার এই বাংলাদেশের কোনো একটা গ্রাম, যেই গ্রামটার নাম হচ্ছে চণ্ডীপুর। ওই চণ্ডীপুর গ্রামের একজন প্রতিপত্তিশালী অর্থাৎ ধন সম্পদ আছে এরকম একজন লোক, হিন্দু পরিবার, ওনার নাম হচ্ছে বাণীকণ্ঠ। তো এই বাণীকণ্ঠের পরপর 3টি মেয়ে জন্মগ্রহণ করে। বড় মেয়ে সুকেশিনী, মধ্যম সুহাসিনী এবং সবচেয়ে ছোট একটি মেয়ে জন্মগ্রহণ করে, ওই মেয়েটির নাম সুভাষিনী। আমাদের এই সুভাষিনীর নাম অনুসারেই গল্পটির নামকরণ করা হয়েছে শুভা, অর্থাৎ এই সুভাষিনীকে ছোট্ট করে সংক্ষেপে শুভা বলে ডাকা হয়। সুভাষিনী কথাটার অর্থ হচ্ছে যে খুব সুন্দরভাবে অত্যন্ত চমৎকারভাবে কথা বলতে পারে, তাকে বলা হয় সুভাষিনী। কিন্তু মজার ব্যাপার হলো যে আমাদের এই গল্পের শুভা সে আসলে কথাই বলতে পারে, কথা বলতে পারে না, অর্থাৎ সে বাক প্রতিবন্ধী একজন মেয়ে। তো তার এই বাক প্রতিবন্ধকতার কারণে কিন্তু আমাদের এই গল্পের পুরো কাহিনীটা সামনের দিকে এগিয়ে যাবে। শুভা বাক প্রতিবন্ধী মেয়ে। শুভার বড় যে 2 বোন, সেই 2 বোন তাদের বাবা অর্থাৎ আমাদের এই বাণীকণ্ঠ মানে দস্তুর মতো ভালো পাত্র খুঁজে মোটামুটি অনেক টাকা পয়সা খরচ করে অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে দিয়েছে। এখন ঘরে কেবলমাত্র এই সুভাষিনী রয়েছে। এখন সুভাষিনী যেহেতু কথা বলতে পারে না, অর্থাৎ গল্পের আমাদের যেই শুভা, এই শুভা যেহেতু কথা বলতে পারে না, তাই তার বিয়ে হচ্ছে না। যেহেতু তার বিয়ে হচ্ছে না সেহেতু এই শুভা তার বাবা মার অন্তরে সবসময় নীরব একটা মানে ভার, নীরব হৃদয় ভার, অর্থাৎ তাদের বাবা মায়ের মনের ভিতরে সবসময় শুভাকে নিয়ে একটা চিন্তা থাকে, সবসময় শুভাকে নিয়ে তারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে যে আসলে আমার মেয়েটার কী হবে। প্রত্যেকটা বাবা মার জীবনে এরকম হবে যদি তাদের সন্তান কোনো শারীরিকভাবে কোনো ক্ষেত্রে প্রতিবন্ধী হয়। আচ্ছা, শুভাকে বাণীকণ্ঠ প্রচণ্ড পরিমাণের ভালোবাসে, প্রচণ্ড পরিমাণের আদর করেন, অর্থাৎ বাকি বড় যে 2টা মেয়ে আছে ওই মেয়ের তুলনায়ও এই শুভাকে বা সুভাষিনীকে অত্যন্ত বেশি আদর করেন। কিন্তু শুভার মা নিজে শুভার মায়ের গর্ভের কলঙ্ক স্বরূপ মনে করেন। কেন শুভাকে কলঙ্ক স্বরূপ মনে করেন সেটার জন্য আমরা একদম এই গল্পটা বলা শেষ হলে শেষের দিকে আমরা কিছু প্রশ্নোত্তর পর্ব রাখবো। সেই প্রশ্নোত্তর পর্বে আমাদের সবগুলো প্রশ্নের উত্তর আমরা দিব। এখন কেবলমাত্র আমরা এই গল্পটা বর্ণনা করে যাচ্ছি। তো এই শুভা তার নিজের মায়ের কাছে যখন যায়, তার মা তাকে মানে প্রায় তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। একটা বিষয় খেয়াল করা দরকার, সন্তান কোথাও ব্যথা পেলে কিংবা সন্তানের যখন কোথাও যাওয়ার জায়গা না থাকে তখন কিন্তু সে মায়ের কাছে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু আমাদের এই গল্পের শুভা আমরা দেখব যে সে তার মায়ের কাছে গিয়ে আশ্রয় নিতে পারে না, বরং তার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করে, নিজের শরীরের কিংবা নিজের গর্ভের একটা ত্রুটি স্বরূপ দেখেন। তো যাই হোক, এই শুভা সাধারণ বালক বালিকাদের সাথেও মিশতে পারতো না, অর্থাৎ এই সমাজের যে বালক বালিকারা রয়েছে ওই সমাজের বালক বালিকাদের সাথেও কিন্তু শুভা মিশতে পারতো না। কেন পারতো না? সমাজের এই বালক বালিকাগুলো শুভার সাথে খেলা করতো না, কারণ শুভা যেহেতু কথা বলতে পারে না, শুভার ভাষা তারা বুঝতে পারে না, শুভা তাদের ভাষা ওই রকমভাবে বুঝতে পারে না, যার কারণে এই সমাজের বালক বালিকারা শুভাকে কিন্তু সময় দিত না বা তাদের সাথে খেলাধুলা করতো না, যার কারণে শুভা সব সময় একাকী থাকতো। এবং আমাদের এই সমাজের মানুষ সব সময়, অর্থাৎ তৎকালীন সমাজের শুভার গ্রামের মানুষ
সবসময় শুভাকে সামনে রেখেই শুভার ভবিষ্যৎ সম্পর্কে, যে আসলে মেয়েটা বড় হলে কি হবে, ওর ভবিষ্যৎ কি, ওর বিয়ে হচ্ছে না, এগুলো নিয়ে কথাবার্তা বলতো। যদিও শুভা সেই কথাগুলো কানে শুনতো না, কিন্তু যার মুখের ভাষা নেই তার চোখে এক ধরনের অতল গভীর ভাষা আছে। সে তার ওই চোখের দৃষ্টি দিয়ে কিন্তু গ্রামের মানুষের এই কথাগুলো বুঝতে পারতো। সে বুঝতে পারতো যে গ্রামের মানুষ তার প্রতি একটা করুণার দৃষ্টি দিয়ে তাকাচ্ছে, যার কারণে সে সবসময় মানুষের কাছ থেকে নিজেকে আড়াল করে রাখার একটা চেষ্টা করত। এবং এই যে আড়াল রাখা, মানুষের ভিতর থেকে আমি যখন সবসময় নিজেকে আড়ালে আড়ালে রাখবো, তখন কিন্তু আমার ভিতরে এক ধরনের হীনম্মন্যতা কাজ করবে। আমি নিজেকে কোথায় লুকাবো, এরকম কিন্তু একটা চিন্তা চেতনা সবসময় আমাদের মাইন্ডের মধ্যে সেট আপ হয়ে যাবে, যার কারণে আমাদের জীবনগুলো কিন্তু বিষিয়ে উঠতে পারে। ঠিক একই রকমভাবে শুভার জীবনটাও কিন্তু বিষিয়ে ওঠে। তো এই শুভা কিন্তু মানুষের কাছে আশ্রয় পায়নি। আমরা আমাদের যে চিত্রটার মধ্যে দেখালাম 3 ধরনের সম্পর্ক। এই একটা ধরনের সম্পর্ক হচ্ছে যে এই প্রকৃতির সাথে স্বাভাবিক মানুষ কিন্তু মানুষের সাথেও মিশতে পারছে, প্রকৃতির সাথেও মিশতে পারছে। কিন্তু আমরা দেখব যে আমাদের এই শুভা তার পরিবারের মায়ের কাছে পর্যন্ত গিয়ে আশ্রয় পাচ্ছে না, মায়ের সাথে মিশতে পারছে না। তবে শুভার যে বন্ধু ছিল না বা মিশার কোনো জায়গা ছিল না, সেটা কিন্তু নয়। আমরা দেখবো যে শুভারও মিশার জায়গা আছে। শুভার মিশার জায়গাটা কি? শুভার মিশার জায়গাটা হচ্ছে সে যাদের সাথে মিশেছে তারা সমাজের কোনো মানুষ নয়, বরং শুভা মিশেছে প্রকৃতির সাথে, গাছের সাথে, গোয়ালঘরের গরুর সাথে, ছাগলের সাথে, বিড়াল শাবকের সাথে। অর্থাৎ এখানে সমাজের মানুষ শুভাকে ভালোভাবে গ্রহণ করেনি, যার কারণে শুভার জীবনটা বিষিয়ে উঠেছে। আমরা দেখব যে শুভার বন্ধু বলতে, একদম খুব কাছের বন্ধু বলতে, শুভার গোয়ালঘরের 2টো গাভী ছিল, গরু ছিল। একটির নাম সর্বশী আর একটির নাম পাঙ্গুলি। সে প্রত্যেক দিন রোজ রুটিন করে তার কমপক্ষে 2-3 বার ওই গোয়ালঘরে মানে শুভার যাতায়াত ছিল। শুভা যখন যেত তখন ওই গোয়ালঘরের 2টো গরু তারা তার পদধ্বনি শুনে, পায়ের আওয়াজ শুনে বুঝতে পারতো যে শুভা আসছে। শুভা ওই গরুগুলোর কাছে গিয়ে গরুগুলোর গ্রীবাদেশ, অর্থাৎ আমাদের এই গলার নিচের অংশটুকুকে আমরা গ্রীবাদেশ বলি, ওই গ্রীবাদেশে মানে শুভা প্রায় আদর করতো এই গরুগুলোকে। যখন গরুগুলোকে শুভা আদর করতো, একটা গরুকে আদর করলে আরেকটা গরু শুভাকে তার শিংগুলো দিয়ে ঘষত, অর্থাৎ ওই গরুটাও কিন্তু মানে চাইতো যে শুভা তাকে আদর করুক। এখানে একটি মানে কথা বলা আবশ্যক, সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে শুভা তার এই গরু বা গোয়ালঘরের সর্বশী কিংবা পাঙ্গুলির কাছে গিয়ে তার মানে সময়টুকু কাটাচ্ছে। এই সর্বশী এবং পাঙ্গুলি তারাও কিন্তু কথা বলতে পারে না, অর্থাৎ মুখ বোবা বলতে আমরা যা বোঝাই, তারাও বোবা। এই একটা বোবা মেয়ে সমাজের যারা কথা বলতে পারে তাদের কাছে আশ্রয় পাচ্ছে না, বরং তাদের কাছে সবসময় তাকে নিয়ে একটা শঙ্কা, তাকে নিয়ে একটা করুণা, বা তাকে নিয়ে তার অদূর ভবিষ্যৎ নিয়ে মানুষের মনে একটা চিন্তা চেতনা। মানুষ তাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেনি, কিন্তু সে আশ্রয় চেয়েছে কোথায়? মানুষের কাছে পায়নি, বিধায় কিন্তু সে গোয়ালঘরের ওই 2টো গরুর কাছে গিয়ে বা ওই গাভী 2টোর কাছে গিয়ে সে তার মনের কথাগুলো বলছে, এবং ওই গাভীগুলো কিন্তু তাকে খুব সাদরে গ্রহণ করেছে। কিন্তু তার আশ্রয় পাওয়ার কথা ছিল আমাদের এই সমাজটার উপর, তৎকালীন যেই শুভার সময়ে যেই সমাজটাকে দেখানো হয়েছে ওই সমাজের কাছে, কিন্তু ওই সমাজ কিন্তু শুভাকে গ্রহণ করেনি। এছাড়াও শুভা আরও আশ্রয় গ্রহণ করত তার বাড়িটি একদম নদীর পাশেই ছিল, এবং ওই নদীটাকেও বলা হয়েছে যে ওই গ্রামের যে নদীটা, ওই নদীটাও মানে ঠিক শুভার মতোই একদম মানে চুপচাপ স্রোতস্বিনী একটি নদী। কেন বলা হয়েছে? কারণ ওই নদীটা শুভার মতোই খুব নীরবে বয়ে চলে, গ্রামের 2 পাশের মানুষদেরকে শান্ত রেখে একদম নীরবে বয়ে চলে। এই জন্য ওই নদীটাকেও শুভার সাথে তুলনা করা হয়েছে। নদীও মানে আমরা খেয়াল করে দেখবো যে নদীও কিন্তু কথা বলতে পারে না, নদীও প্রকৃতির একটা অংশ। তো শুভা বারবার কিন্তু এই প্রকৃতির অংশের কাছে গিয়ে আশ্রয় নিচ্ছে, নদীর পাশে গিয়ে বসছে। নদীর পাশে তার বাড়ির পেছনে একটি তেঁতুল গাছ আছে, ওই তেঁতুল গাছে সে প্রায় গিয়ে বসে থাকতো। এই হচ্ছে প্রকৃতির সাথে শুভার সম্পর্ক। তাহলে আমরা দেখলাম সাধারণ মানুষ ওই প্রকৃতির একটা অংশ, সাধারণ মানুষের সাথে মিশছে, অর্থাৎ স্বাভাবিক মানুষ প্রকৃতির সাথে একটা সম্পর্ক। আমরা দেখলাম যে শুভা প্রতিবন্ধী, বিশেষ চাহিদা সম্পন্ন একজন মানুষ, সে প্রকৃতির সাথে মিশছে, অর্থাৎ সর্বশী, পাঙ্গুলি কিংবা বিড়াল শাবক, ছাগল ছানা, গোয়ালের গরু কিংবা তেঁতুলতলা, নদীর পার, ওখানে গিয়ে সে মিশছে। এখানে প্রকৃতির সাথে বিশেষ চাহিদা সম্পন্ন একটা মানুষের সম্পর্ক আমরা দেখতে পেলাম। আরেকটা সম্পর্ক আমরা দেখতে পেলাম যে স্বাভাবিক মানুষের সাথে স্বাভাবিক মানুষের, অর্থাৎ শুভার বাবা, শুভার মা
শোভার বড় দুই বোন সুহাসিনী সুকেশিনী তারা কিন্তু সমাজের মানুষের সাথে মিলেমিশে চলতে পারছে, সমাজের মানুষগুলো কিন্তু তাদেরকে গ্রহণ করছে, কিন্তু শুভাকে কিন্তু গ্রহণ করেনি। অর্থাৎ স্বাভাবিক মানুষের সাথে স্বাভাবিক মানুষের সম্পর্ক আছে ভালো, কিন্তু সমাজের অস্বাভাবিক মানুষগুলোর সাথে, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর সাথে কিন্তু স্বাভাবিক মানুষগুলোর সম্পর্ক তেমনভাবে আমরা এখানে দেখতে পাই না, কারণ তারা গ্রহণ করেনি আমাদের শুভাকে। আচ্ছা, এবার এগুলো তো হচ্ছে নিম্ন শ্রেণীর যেই প্রাণীগুলো আছে সেই নিম্ন শ্রেণীর প্রাণীগুলোর সাথে শুভার সম্পর্ক। আচ্ছা, এবার উচ্চ শ্রেণীর একটি প্রাণীর সাথেও শুভার সম্পর্ক ছিল। সেই উচ্চ শ্রেণীর প্রাণীটির নাম হচ্ছে গোসাইদের। গোসাই একটি বংশের নাম। ওই গোসাইদের ছোট একটি ছেলে আছে, যেই ছেলেটির নাম হচ্ছে প্রতাপ। ওই প্রতাপ, তাকেও প্রকৃতির একটা অংশ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাকেও এমনভাবে দেখানো হয়েছে যে আসলে সে কোনো মানুষের কাতারে পড়ে না। অর্থাৎ তাকে বলা হয়েছে কি উঁচু শ্রেণীর একটি প্রাণী। কেন তাকে উঁচু শ্রেণীর প্রাণী বলা হয়েছে? যে এই প্রতাপ হচ্ছে নিতান্তই অকর্মণ্য। গোসাইদের যে ছোট ছেলে, এই ছেলে নিতান্তই অকর্মণ্য। তার বাবা মা অনেক চেষ্টা তদবির করেও তাকে দিয়ে যখন কোনো কাজকর্ম করাতে পারছে না, সংসারের কোনো কাজে লাগছে না, কোনো চাকরি বাকরি করছে না, সংসারের কোনো উপার্জনে তার যখন কোনো মন নেই, তখন তার উপরে একদম নিতান্তই তারা মানে সংসারের আয় রোজগার করবে, সংসারের কাজে লাগবে, এরকম আশা ভরসা ছেড়ে দিয়ে একেবারে মানে তাকে সরকারি মাল হিসেবে একদম ছেড়ে দিয়েছে, যেরকম ভাবে যে হ্যাঁ তুমি যেখানে খুশি সেখানে যাও, যেতে পারো, এতে আমাদের কোনো সমস্যা নেই। তো এই প্রতাপ শুভার মর্যাদাটুকু কিছুটা বুঝতো, যার কারণে শুভা প্রায় এই প্রতাপের কাছে যেত। এবং প্রতাপের একটি বিশেষ শখ ছিল, সেটি হচ্ছে ছিপ ফেলে নদী থেকে মাছ ধরা। এবং শুভার প্রতি প্রতাপ একটি ভালো ধারণা ছিল, বা প্রতাপ চাইতো যে শুভা প্রতাপের কাছে আসুক, কারণ প্রতাপের যে শখ মাছ ধরা, ওই মাছ ধরার সময় শুভা তাকে গিয়ে সময় দিত, অর্থাৎ তার পাশে বসে থাকতো। তো মাছ ধরার সময় স্বাভাবিকভাবেই যদি কথা বলে তাহলে কিন্তু মাছ চলে যায়, ছিপের মধ্যে মাছ ধরে না, বড়শিতে মাছ ধরে না। তো এমন একজন সঙ্গী প্রতাপ চাইতো, যেই সঙ্গী আসলে যদি কথা না বলে, তো শুভা তো আসলে এমনিতেই কথা বলতে পারে না, যার কারণে এই প্রতাপ কিন্তু শুভার এই সঙ্গটা প্রচুর পরিমাণে উপভোগ করত। কিন্তু আমাদের শুভার দিক থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে কিন্তু শুভা প্রতাপকে কেবলমাত্র সঙ্গ দেওয়ার জন্য যেত না, এই শুভা প্রতাপকে ভালোবাসত। কিন্তু এই প্রতাপ এতটাই নির্বোধ যে শুভার ভালোবাসা বোঝা তো দূরে থাক, শুভার বিদায়কালে শুভাকে নিয়ে সে ঠাট্টা করতেও ছাড়েনি। অর্থাৎ মানে লাভ পড়ুয়া একটা ভাব যে তুই চলে যাচ্ছিস, যা। তো আমরা আবার একটু গল্পের পেছনের দিকে ফিরে আসি। শুভার বিয়ে হচ্ছে না, এটা নিয়ে তার বাবা মা খুবই চিন্তিত। তো শুভার গ্রামের মানুষ যখন দেখলো যে শুভা আস্তে আস্তে বড় হচ্ছে, তখন তার বিয়ে নিয়ে গানা ঘষা শুরু হলো। শুভা নিজেও নিজের শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তনে বুঝতে পারলো যে সে আসলে বড় হচ্ছে। কোনো একটা সময় গ্রামের মানুষ কানাঘষা করতে লাগলো যে যদি বাণীকণ্ঠ তার মেয়েকে বিয়ে না দেয়, তাহলে তার সাথে আমাদের সমাজের সম্পর্ক বিচ্ছিন্ন করব, প্রয়োজনে তাকে এক ঘরে করে রাখবো। আমি যে জন্য বলেছিলাম যে এই একটি বাক প্রতিবন্ধী মেয়ে যে কথা বলতে পারে না, তার প্রতি সমাজের মানুষের সহানুভূতি থাকার কথা ছিল, অথচ সহানুভূতি না দেখিয়ে তার কারণে ওই সময়ে তার বাবাকে এক ঘরে করে রাখার যখন কথা সমাজের মধ্যে প্রচলিত হলো, তখন বাণীকণ্ঠ মারাত্মক পরিমাণে চিন্তিত হয়ে গেলেন এবং সুভাষিনীর যে বড় দুই বোন যারা কলকাতায় থাকে সেখানে চলে গেলেন। এই বাণীকণ্ঠ ওখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটি ছেলে, একটি বর ঠিক হলো। সেই বর ঠিক করে বাণীকণ্ঠ আবার ফিরে আসলেন, এসে সবাইকে বললেন যে আমাদের শুভার জন্য ছেলে পাওয়া গিয়েছে, অর্থাৎ বর পাওয়া গিয়েছে। এই বর যেখানে বিয়েটা হবে ওটা হচ্ছে কলকাতা শহরে যেতে হবে। তো যার কারণে শুভাকে যখন বলা হলো, এখন এই শুভার তো একটি মাত্র স্থান, সেটি হচ্ছে প্রকৃতি। এখন কলকাতা শহর সেটি তো আসলে ইট দেয়ালের শহর, ওই শহরে গেলে তো সে প্রকৃতি কোথায় পাবে? সাধারণ মানুষের সাথে মিশার অভ্যাস তার নাই, আর সাধারণ মানুষ তাকে ওই রকমভাবে গ্রহণ করবে কিনা সেটা নিয়ে শুভার ভিতরে যথেষ্ট পরিমাণের একটা সন্দেহ থাকার কারণে শুভা তার বাবার পায়ের কাছে একদম জড়িয়ে ধরে কান্না করে। সে যা বোঝাতে চায় তা বোঝাতে পারে না। শুভার বাবাও কিন্তু ওইরকমভাবে বুঝতে পারে না, কিন্তু শুভার বাবা এটা বুঝতে পারে যে আসলে তার মেয়ে মানসিকভাবে কষ্টে আছে। যখন এরপর দিন আজকে রাতটা পরেই, আমরা এরকম মনে করি যে আজ রাত পরেই সে চলে যাবে।
আগামীকাল সকালেই তাকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে হবে। এরকম বিকেলবেলা শোভা এই প্রতাপের কাছে আসে। প্রতাপের কাছে আসার পর আমরা দেখবো যে আসলে প্রতাপ খুবই নির্বোধভাবে একদম কঠিন হৃদয় যাকে বলে, কঠিন হৃদয়ের একটা পরিচয় দিয়ে সে বলে, কিরিশু তোর নাকি বর ঠিক হয়েছে, বর পেয়ে কিন্তু আমাদেরকে ভুলে যাসনি। শোভা কিন্তু এই বিষয়টাকে মারাত্মক মানসিক আঘাত হিসেবে নিয়েছে, যার কারণে সে এই প্রতাপের সাথে আর কোনো কথা বলেনি, সরাসরি সে এখান থেকে চলে যায়। সে এখান থেকে যখন চলে যায় তখন সে তার ওই ঘরে গিয়ে যখন রাতের বেলায় সে শুক্লা দ্বাদশী রাত অর্থাৎ চাঁদের 12তম রাতে সে নিজের ঘর থেকে বের হয়, আবার সেই প্রকৃতির কাছে যায়, তেঁতুলতলার কাছে যায়। তেঁতুলতলায় গিয়ে ঘাসের উপর সে শুয়ে পড়ে সে বারবার চায়, এই প্রকৃতির দিকে সে তাকিয়ে থাকে। অর্থাৎ এই যে একটা মানসিক যে একটা যন্ত্রণা, কষ্ট, এই কষ্ট সে আসলে কোথায় বলবে যে আজ রাতটার পরে তার শেষে সে চলে যাবে। তো এই কষ্টটা সে কাউকে বোঝাতে পারে না, যার কারণে সে এই প্রকৃতিকে দু হাত বাড়িয়ে বলে যে প্রকৃতিকে সে মা ডাকে, যে মা তুমি আমাকে যেতে দিও না, আমি তোমার কাছে থাকতে চাই। একটি বিষয় আমরা যদি খেয়াল করি, তার নিজের মায়ের কাছে কিন্তু সে যায়নি, কারণ তার মা এই সমাজের একটা অংশ। সে তার মায়ের কাছে তার নিরাপদ আশ্রয়টুকুও পায়নি, তার মাও তাকে বুঝতে পারেনি, যার কারণে সে কিন্তু বলেছে যে প্রকৃতিকে মা তুমি আমাকে তোমার দু বাহু বাড়িয়ে আমাকে জড়িয়ে রাখো, তুমি আমাকে যেতে দিও না, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। এই ছিল, এইখানে এসে আমাদের এই গল্পটা শেষ। এই ছিল আমাদের এই শোভা গল্প। তো আমরা এখন আসলে আমাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাব, দেখব যে আসলে আমাদের এই গল্প থেকে কেমন ধরনের প্রশ্ন হতে পারে। আমরা জানি যে আমাদের এই সৃজনশীল পরীক্ষা পদ্ধতিতে 4 ধরনের প্রশ্ন হয়: জ্ঞানমূলক, অনুধাবনমূলক, তারপরে প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক। তো আমাদের আসলে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আসলে আমাদের উদ্দীপকের আলোকে আলোচনা করতে হয়। তো আমরা আমাদের এই গল্পটা যেরকমভাবে আমরা বললাম, আমরা যদি মনোযোগ সহকারে শুনি তাহলে যে কোনো ধরনের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তর আমরা দিতে সহায়ক হব, আমরা পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের যেই অনুধাবনমূলক প্রশ্ন, অর্থাৎ যেই প্রশ্নটার মান 2, ওই প্রশ্নের উত্তরটা আমরা ঠিকঠাকভাবে দিতে পারি না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। পরীক্ষায় এই অনুধাবনমূলক প্রশ্নের 2টো অংশ থাকে। প্রথম অংশটার জন্য মার্ক থাকে 1, 1, দ্বিতীয় অংশের জন্য মার্ক থাকে 1। অর্থাৎ প্রথম অংশটাকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করলে আমরা পুরোপুরি 2 পেয়ে যাব। এবং এই প্রশ্নের উত্তরটা যদি আমরা কেউ ঠিকঠাকভাবে লিখতে পারি তাহলেই কিন্তু পরীক্ষক প্রথম এই 2 নাম্বার অনুধাবনমূলক প্রশ্নটা দেখেই কিন্তু পরীক্ষক বুঝতে পারবেন যে আসলে আমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছি কিনা। আমার যদি 2 নাম্বারের প্রশ্নের উত্তরটা অনুধাবনমূলক প্রশ্নের উত্তরটাই যদি আমার না হয়, তাহলে পরীক্ষক বুঝে যাবেন যে আমি আসলে উদ্দীপকটা এবং এই প্রশ্নের উত্তরগুলি বুঝতে পারিনি। তাহলে আমরা দেখি যে আসলে আমাদের এই 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলি কেমন কেমন প্রশ্নের উত্তর হতে পারে। চলো তাহলে দেখি আমাদের প্রশ্নের উত্তরটা কেমন কেমন প্রশ্ন হতে পারে। আমরা প্রথমেই যদি দেখি তাহলে আমরা প্রথম অংশেই দেখতে পাবো যে আসলে শুভাকে বলা হয়েছে যে শুভা পিতামাতার নীরব হৃদয় ভার, যে শুভা কেন তার পিতামাতার নীরব হৃদয় ভার। এই প্রশ্নের উত্তরে প্রথম অংশে আমাদেরকে লিখতে হবে, এই প্রশ্নটার প্রত্যেকটা প্রশ্নের 2টো অংশ থাকবে। প্রথম অংশে আমাদেরকে বলতে হবে যে শুভার বিয়ে না হয় সে তার পিতামাতার নীরব হৃদয় ভার, অর্থাৎ শুভার বিয়ে নিয়ে তার পিতামাতা খুবই চিন্তিত। বড় 2 মেয়ের বিয়ে হয়ে গেলেও এই ছোট মেয়ে সুভাষিনী বাক প্রতিবন্ধী হয়, তার বিয়ে হচ্ছে না, সেজন্যই সে তার পিতামাতার নীরব হৃদয় ভার। আমরা দেখি এর পরবর্তী প্রশ্নটা কি হতে পারে। আমাদের এর পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো এরকম একটা কথা বলা আছে, মা ছেলে অপেক্ষা মেয়েকে নিজের অংশরূপ দেখেন কেন। এই গল্পের মধ্যে বলা আছে যে আসলে শুভাকে সবসময় তার মা নিজের একটা ত্রুটি স্বরূপ কিংবা নিজের অংশ স্বরূপ দেখেন, এটা কেন। এটার প্রথম অংশে আমাদেরকে উত্তরটা লিখতে হবে এরকম যে কুসংস্কার এবং ধর্মীয় জ্ঞানহীনতার কারণে মা মেয়েকে ছেলে অপেক্ষা নিজের অংশস্বরূপ দেখেন। মেয়ে, দ্বিতীয় অংশটা বলছে মেয়ে এবং মা উভয়ই নারী, তাই মা সবসময় মেয়েকে নিজেরই একটা অংশ রূপ দেখেন, এবং মেয়ের যদি কোনো শারীরিক কোনো অসম্পূর্ণতা থাকে তাহলে সেটা মা নিজের দোষ বলেই মনে করেন। এইটুকু অংশ লিখে দিলে আমরা 2 পাবো। আমরা দেখি আর পরবর্তী প্রশ্নটা কি হতে পারে।
লুকেও নিন্দা আরম্ভ করিয়াছে, এরকম। অর্থাৎ মানে আমাদের এই গল্পের মধ্যে এরকম একটা লাইন আছে, লুকেও নিন্দা আরম্ভ করিয়াছে। বইয়ের মধ্যে যেরকম আছে আমি ঠিক সেরকম প্রশ্নটা নিয়েছি, কেন লুকে নিন্দা আরম্ভ করেছে? হিন্দু সমাজে, তৎকালীন হিন্দু সমাজে মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে দেওয়ার একটা রীতি ছিল। গৌরীদান, তারপরে হচ্ছে মানে কন্যাদান, এরকম বিভিন্ন বয়স নির্ধারণ ছিল। 8 বছর, 10 বছর, 11 বছর, এরকম একটা মানে নির্ধারিত সময় তাদের ছিল। তো শোভার বয়স পেরিয়ে গেলেও যেহেতু শোভার বিয়ে হচ্ছে না, ওইটার সম্পর্কে এই কথাটা বলা হয়েছে। তাহলে আমাদের এই প্রশ্নটা কেন, আমাদের এই প্রশ্নের উত্তরটার প্রথম অংশে আমাদেরকে এটা লিখতে হবে যে শোভার বিয়ে না হওয়ায়, বিয়ের বয়স পেরিয়ে গেলেও শোভার বিয়ে না হওয়ায় গ্রামের লোকেরা শোভার বাবাকে নিন্দা করে এই কথাটি বলেছেন। তারপরে দ্বিতীয় অংশে আমরা যে অংশটি ব্যাখ্যা করব সেই অংশটি আমাদেরকে লিখতে হবে যে তৎকালীন হিন্দু সমাজে হিন্দু মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে দেওয়ার একটা রীতি প্রচলন ছিল, কিন্তু শোভা বাক প্রতিবন্ধী হওয়ায় বাণীকণ্ঠের মেয়ে এই বাক প্রতিবন্ধী শোভার বিয়ে হচ্ছিল না বিধায় শোভার বাবা বাণীকণ্ঠকে এক ঘরে করে রাখার এবং তার সম্পর্কে নিন্দাও লোকজন শুরু করেছিল। আমরা এর পরবর্তী প্রশ্নটা নিচ্ছি। এর পরবর্তী আমাদের কি প্রশ্ন হতে পারে? গ্রামের নিঃসম্পর্ক লোকদের কাছে প্রতাপ প্রিয় পাত্র ছিল কেন? এটা একটা মজাদার একটা প্রশ্ন, যে আসলে আমাদের এই প্রতাপ সম্পর্কে আমরা জেনেছি যে আসলে প্রতাপ নিতান্তই অকর্মণ্য লোক, কিন্তু গ্রামের মানুষের কাছে প্রতাপ নিঃসম্পর্ক, অর্থাৎ যাদের সাথে প্রতাপের কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, তাদের কাছে প্রতাপ কেন প্রিয় পাত্র ছিল? এই প্রশ্নের উত্তরটার প্রথম অংশে আমরা এরকম লিখব যে প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে গ্রামের মানুষ এই প্রতাপকে কাছে পেত বিধায় তাকে প্রিয় পাত্র মনে করত। দ্বিতীয় অংশে ব্যাখ্যার মধ্যে আমরা লিখব যে গোসাইদের ছোট ছেলে প্রতাপ, যেহেতু সে নির্ধারিত কোনো কাজকর্ম করে না, একদম বেকার, তাই গ্রামের মানুষের যদি কারো আড্ডা দেওয়ার প্রয়োজন হতো, কেউ কোনো আড্ডা দেওয়ার মানুষ খুঁজে পাচ্ছে না, তখন সে এই প্রতাপকে ব্যবহার করতো। অথবা গ্রামের মানুষের কারো যখন কোনো জরুরি প্রয়োজন পড়ে তখন সে ওই জরুরি প্রয়োজনে প্রতাপকে ডাকতো। অর্থাৎ এক কথায় বলা চলে যে প্রতাপ যেন ছিল ওই চণ্ডীপুর গ্রামের সরকারি মাল যেরকম সকলে ব্যবহার করতে পারে, সকলের অধিকার আছে, আমাদের এই প্রতাপও যেন সরকারি মালের মতোই ছিল। আমরা এর পরবর্তী প্রশ্নটা নিচ্ছি। বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে, এটা দ্বারা কি বুঝিয়েছে? এটা দ্বারা এটার প্রথম অংশটা আমরা এই প্রশ্নটা একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে এই প্রকৃতির বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। অর্থাৎ বিজন মানে যেখানে কোনো মানুষজন নেই, মহত্ব মানে ভালো একটা গুণ আছে, সেটা হচ্ছে যে বাক্যহীন হচ্ছে আমাদের এই প্রকৃতি। অর্থাৎ আমাদের এই প্রকৃতিরও যে বিশাল বড় একটা অবদান কিংবা বিশাল বড় একটা হৃদয় আছে সেদিকে ইঙ্গিত করা হচ্ছে। দ্বিতীয় অংশে এসে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে যে প্রকৃতির প্রতি মানুষ যদিও উদার মনোভাব না দেখায়, কিন্তু মানুষের প্রতি প্রকৃতির কিন্তু বিশাল একটা অনুভব দেখায়। মানুষ প্রকৃতিকে ভালোভাবে গ্রহণ না করলেও প্রকৃতি কিন্তু সবসময় মানুষকে ভালোভাবে গ্রহণ করে। এই জন্য এই প্রকৃতির সাথে শোভাকে তুলনা করতে গিয়ে বলা হয়েছে বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। পরবর্তী প্রশ্ন নিচ্ছি। মা শোভাকে নিজের ত্রুটিস্বরূপ দেখতেন কেন? এই প্রশ্নের উত্তরটা আমাদের মা ছেলে অপেক্ষা মেয়েকে নিজের অংশরূপ দেখেন কেন, অর্থাৎ আমাদের দ্বিতীয় প্রশ্নটা আর এই প্রশ্নটা একদম সেম। আমাদের এই প্রশ্নটার দ্বিতীয় প্রশ্ন উত্তরটা লিখলে একই কথা হবে। অর্থাৎ মা এবং মেয়ে দুজনেই নারী হওয়ায় মেয়ের কোনো অসম্পূর্ণতা দেখা দিলে মা সেটা নিজেরই অসম্পূর্ণতা বিবেচনা করেন, এজন্যই এই কথাটি বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন নিচ্ছি। শোভা পিতামাতার মনে সর্বদাই জাগরুক ছিল কেন? শোভা, এই প্রশ্নের উত্তরটা একদম আমাদের প্রথম প্রশ্নটার একদম কাছাকাছি। শোভা বাক প্রতিবন্ধী হওয়ায় শোভার ভবিষ্যতের সম্পর্কে শোভা তার পিতামাতার হৃদয়ে বা মনে সর্বদাই জাগরুক ছিল। জাগরুক মানে চিন্তিত হওয়া, অর্থাৎ শোভা তার পিতামাতার মনে বা মাথায় অন্তরে সবসময় চিন্তার একটি বিষয় ছিল। শোভা দ্বিতীয় অংশে আমরা হিসেবে ব্যাখ্যা করব। শোভার বড় দু বোনের বিয়ে হয়ে গেলেও শোভা বাক প্রতিবন্ধী হয়, তার বিয়ে হচ্ছে না। সমাজের মানুষ নানান কথাবার্তা বলছে শোভার বিয়ে নিয়ে, সেই জন্য সে তার পিতামাতার মনে সর্বদাই জাগরুক ছিল। পরবর্তী প্রশ্নটা নিচ্ছি। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কেন? মাছ ধরার সময় সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সঙ্গী হচ্ছে বাক্যহীন একজন সঙ্গী। এই কথাটা কেন বলা হয়েছে? যে মাছ ধরার সময় আওয়াজ করলে মাছ চলে যায়, এমন সঙ্গী প্রয়োজন যে সঙ্গে কথা বলতে পারে না, সেজন্য এই কথাটি বলা হয়েছে। দ্বিতীয় অংশে এসে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। শোভা গল্পে
গুসাইদের ছোট ছেলে প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ধরে মাছ ধরা। শুভা সেই প্রতাপের মাছ ধরার সময় সঙ্গ দিত এবং প্রতাপ সেই সঙ্গটা খুব বেশি পছন্দ করত, কারণ শুভা কথা বলতে পারত না। আর মাছ ধরার সময় যে কথা বলতে পারে না এমন সঙ্গী সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, কারণ কথা বললে মাছ আওয়াজ শুনে দূরে চলে যাবে এবং মাছ ধরার সমস্যা হবে। এই জন্যই বলা হয়েছে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। আমরা এর পরবর্তী প্রশ্ন নিচ্ছি। এর পরবর্তী আমাদের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হতে পারে কি, আমরা দেখি, গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী। একটা লাইন আছে এরকম যে গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী বলতে শুভা গল্পে কি বোঝানো হয়েছে? গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী, স্রোতস্বিনী কথার অর্থ হচ্ছে নদী। যে গ্রামের লক্ষ্মী স্রোতস্বিনী কেন বলা হয়েছে? এখানে গ্রামের চণ্ডীপুর গ্রামের নদীটিকে শুভার সাথে তুলনা করে, অর্থাৎ শুভা বাক প্রতিপত্তি নদী ও বাক প্রতিপত্তি শুভার সাথে তুলনা করে গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী বলা হয়েছে। চণ্ডীপুর গ্রামের মাঝখান দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছে, সেই নদীটি মানে এই নদীটির দুই পাড়ে গ্রাম রয়েছে। ওই দুই পাড়ের গ্রামের মানুষের যত ধরনের দৈনন্দিন কাজে ব্যবহার হওয়া যায় ততটুকু দৈনন্দিন কাজে ব্যবহার হয় বিধায় এই গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী বলা হয়েছে। অর্থাৎ নদীটি সে হচ্ছে প্রকৃতির একটি অংশ। মুখ বা বোবা, নদী কথা বলতে পারে না, কিন্তু এই নদীর উভয় পাড়ের যে মানুষ রয়েছে সেই মানুষের কল্যাণে, সেই মানুষের ব্যবহারে সে কিন্তু সর্বদাই বয়ে যাচ্ছে। এর পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, শুভা মনে বিধাতার কাছে অলৌকিক, মনে মনে শুভা মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত কেন? এখানে শুভার ভালোবাসার একটা বহিঃপ্রকাশ ঘটেছে আমাদের এই প্রশ্নটার মধ্যে। সেটা হচ্ছে, এই প্রশ্ন উত্তরটা আমাদের প্রথম অংশের মধ্যে এরকম লিখতে হবে যে শুভা প্রতাপকে আশ্চর্যান্বিত করার জন্য, প্রতাপকে একদম অবাক করে দেওয়ার জন্য এমন কিছু শক্তি প্রার্থনা করত বিধাতার কাছে। দ্বিতীয় অংশে আমাদেরকে লিখতে হবে যে শুভা গল্পের সুভাষিনী গুসাইদের ছোট ছেলে প্রতাপকে মনে মনে ভালোবাসত। সে চাইতো সবসময় এই প্রতাপকে এমন কিছু করে অবাক করে দিক যেন এই প্রতাপ শুভাকে দেখে অবাক হয়, আশ্চর্যান্বিত হয়ে পড়ে। এই জন্যই এই কথাটি বলা হয়েছে। আমাদের সর্বশেষ প্রশ্ন, তুমি আমাকে যাইতে দিও না মা, কেন বলা হয়েছে? এই প্রশ্নের উত্তরটা খুবই নিদারুণ, যেটা আমাদের মানুষের কাছে শুভার করার কথা ছিল। আমাদের এই প্রশ্নের প্রথম অংশে আমাদেরকে লিখতে হবে যে এই অংশটি দ্বারা শুভার অসহায়ত্ব এবং প্রকৃতির কাছে তার আশ্রয় তুলনা করা হয়েছে। আবার বলছি, শুভার অসহায়ত্ব এবং প্রকৃতির কাছে তার আশ্রয়কে বোঝানো হয়েছে। দ্বিতীয় অংশে এসে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে যে শুভা বাক প্রতিবন্ধী হওয়ায় তাকে বিয়ে দেওয়ার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হবে, কিন্তু শুভা এই চণ্ডীপুর গ্রামেই থেকে যেতে চান, কিন্তু শুভার বাবা মা শুভাকে নিয়ে যাবেনি। সেই জন্য শুভা শহরে যেতে চায় না বিধায় এই প্রকৃতিকে সে তার মা হিসেবে কল্পনা করে, মা হিসেবে আপন ভেবে এই প্রকৃতিকে দুহাতে জড়িয়ে ধরে সে যেতে চায় না এবং প্রকৃতির কাছে আশ্রয় প্রার্থনা করে যে মা তুমি আমাকে যেতে দিও না মা। এই ছিল আজকে আমাদের এই শুভা গল্পের আদ্যপান্ত। আশা করি যদি মনোযোগ সহকারে আমরা সবাই শুনি তাহলে পরীক্ষায় খুব সহজে মানে সবগুলো প্রশ্নের উত্তর দিতে আমরা সক্ষম হব। সবশেষে বলবো, আমাদের এই চ্যানেলের এই আলোচনাটুকু যদি তোমাদের ভালো লেগে থাকে, আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি সাথেই থাকবেন দি আহাদ একাডেমির। গুড বাই।